এবং আপনাদের জায়গা থেকে সাংবাদিকরা আছেন, আপনারাও আপনার জায়গা থেকে সর্বোচ্চ সোচ্চার বলে আমরা জানি, বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আমরা পরস্পর সহযোগী। আমাদের যৌথ যে চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম সেটা জারি থাকবে। তো সংগ্রামী সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন ডাকসু কার্যকর হওয়ার পর থেকেই আমরা কিন্তু ক্যাম্পাস সমস্ত যাদের কোনো ক্যাম্পাসে মাদকের বিস্তার ঘটতেছে, তো তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। আমরা কিন্তু প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। তো আপনারা দেখেছেন এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমরা শুরু থেকে বাধার সম্মুখীন হয়েছি। এই সমস্ত অবৈধ অনুমোদনবিহীন দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আমরা শুরু থেকে বাধার সম্মুখীন হয়েছি। আপনারা দেখেছেন সেই বাধাটা কিন্তু সময়ের পরিক্রমায় শুধুমাত্র বাধার মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, সেইটাকে একটা পর্যায়ে গিয়ে নোংরামিতে রূপ দেওয়া হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বাম সংগঠন এবং ছাত্রদল, আমরা তখন প্রথম থেকে অবাক হয়েছিলাম যে অবৈধ দোকানের বিরুদ্ধে কথা বলে এদের কেন চলতেছে, মাদকের বিরুদ্ধে কথা বলে মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিলে এদের কেন সমস্যা হচ্ছে। আমাদের সেই কৌতূহল, সেই অদ্ভুত যেই অনুভূতি, সেই জায়গা থেকে আমরা অনুসন্ধান শুরু করলাম যে আসলে কেন এই সমস্যা। তো সেই জায়গা থেকে আমরা একটু ঘাটাঘাটি করতেই যেগুলো দেখতে পেয়েছি সেগুলো আসলে দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির রমরমা একটা অবস্থা তৈরি হয়েছে। তো যখন আমরা এই সমস্ত দোকানগুলো যেগুলোর অনুমোদন নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলাম, তখন এই সমস্ত চাঁদাবাজ যারা রয়েছে তাদের চাঁদার কাজে সমস্যা হওয়ার কারণেই মূলত তারা আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, যেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা তখন থেকেই বেশ কিছু কিভাবে চাঁদাবাজি হয়, কিভাবে মাদকের বিস্তার হয়, আমাদের আসলে দুঃখ লাগে যে আপনারা জানেন সারা দেশে ইতিমধ্যেই বিএনপি, যুবদল, ছাত্রদল তারা সারা দেশে নিজেদেরকে ইতিমধ্যেই চাঁদাবাজ বলে প্রতিষ্ঠিত করে ফেলেছে। যদি কেউ কখনো বলে চাঁদাবাজ, তাহলে মানে অটোমেটিক্যালি তাদের দিকে দৃষ্টি চলে যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা যেহেতু মেধাবী শিক্ষার্থী, যোগ্যতার পরিচয় দিয়ে ক্যাম্পাসে এসেছে, তারা হয়তো বা গতানুগতিক ছাত্রদলের চাইতে একটু উন্নত হবে, কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তারা আমাদের সামনে আবির্ভূত হয়েছে আরো উন্নত শ্রেণীর চাঁদাবাজ হিসেবে। এটা আমাদের জন্য লজ্জার অত্যন্ত। তো আমরা আসলে ক্যাম্পাস এরিয়ার ভিতরে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের অবৈধ দোকানের রমরমা ব্যবসা, কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের মাদকের ছড়াছড়ি আমরা কোনোভাবেই টলারেট করব না। তো সেই প্রত্যাশা থেকে, সেই আশাবাদ থেকে আমরা বেশ কিছু প্রমাণাদি সংগ্রহ করেছি যে কারা আসলে সমস্ত অবৈধ দোকানগুলোকে অনুমোদন দেওয়ার নাম করে চাঁদা সংগ্রহ করছে। তো আমাদের সেই দীর্ঘ যে সংগ্রহ, সেই সংগ্রহ আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এই মুহূর্তে আমি আমাদের ফুল ডকুমেন্টারি এবং সেই সংশ্লিষ্ট কথাবার্তা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে। আসবেন এখান থেকে, পিছনে দেখা যাচ্ছে তো, আপনারা পাচ্ছেন তো, এটা পাচ্ছেন তো সবাই, এটা নেবেন। এই মাথাগুলো সরায় না, এখানে যে মাথাগুলো সরাই ফেলো, এটা আসতে হবে পুরোটা। তোমরা সরো, তোমরা সরো যাও, সরে যাও। এবার ঠিক আছে তো? এটা আচ্ছা, আপনারা আমরা যাইতে পারি, শুরু করতে পারি। আমরা একটু শুরু করছি। শুরু করি আমরা। বেসিক্যালি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আমরা যদি অবৈধ দোকান দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই একদম শুরু করতে হবে যে আপনার সোলার দোকান থেকে শুরু করে। সোলার দোকানে আপনার শামু ভাইয়ের যে হত্যাকাণ্ড, সেটার আগে কিন্তু ওখানে বেশ আপনার অনেকগুলো দোকান ছিল, আপনারা জানেন। তো সেই দোকানগুলো আপনার উচ্ছেদ করা হয় শামু ভাইয়ের হত্যাকাণ্ডের পর। এরপরে সেই দোকানগুলো আপনার সোলার দোকানের ভেতর থেকে বাইরে চলে আসে এবং সেগুলোর জায়গা হয় আপনার কালী মন্দিরের গেটের পাশ থেকে শুরু করে আপনার শহীদ মিনার এবং আপনার টিএসসিতে এবং আপনার
শেষ পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরিতে। আমি প্রচুর সহ কাজ করাটা এটা আমার পেশাদারিত্বের বা আমার দায়িত্বশীল জায়গা থেকে একদম মাঠে নেমে কাজ করাটা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমার কাজ হচ্ছে শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত করা, তাদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা। কিন্তু আমি মাঠ পর্যায়ে কোথায় সমস্যা সেটা আমি একদম মাঠে থেকে আমি বুঝতে চেষ্টা করি এবং সেটা আমি দেখার চেষ্টা করি। এবং আমি দেখলাম যে আপনার এখানে কিছু দোকানদার আছে, তারা হচ্ছে আপনার একদম লর্ড টাইপের, যাদের আপনার 3-4টা করে দোকান আছে। আমি যদি এখানে একটু বলি তাহলে বেশ কয়েকটা তথ্য আমি দিই যে এখানে আপনার জাকির নামে একজন দোকানদার আছে, দোকানদার বলবো না, তিনি হচ্ছে আপনার একজন লর্ড টাইপের। তার পানির বোতল থেকে শুরু করে তার দুধ থেকে শুরু করে আপনার তার চিনি থেকে শুরু করে সবকিছু মোটামুটি আপনার সূর্য সেন হল, আপনার বিজয় কাতর হল, বিভিন্ন অনেক অনেক জায়গায় তার সেই মাল আপনার সেগুলো ছাপা হয় এবং আপনার টিসিতে আমরা যে পানিগুলো দেখি ফ্রেশের পানির মতো সেগুলো তিনি সাপ্লাই দেন। এখন সেই জাকিরকে এটা খোঁজ করতে আমি দেখি যে তিনি হচ্ছে আপনার সাংবাদিক আপনার দাপুটে আওয়ামী লীগ নেতা ছিলেন। তারপরে আমি দার্জিলিং মোমো নামে একটা দোকান আছে, ওখানে আমাদের শিক্ষার্থীবৃন্দ আছে, হয়তো বা সেখানে দার্জিলিং মোমোতে ওটার মুখ খেয়েছেন হয়তো বা অনেকবার। দার্জিলিং মোমোর দোকান আছে আপনার 2-3টা, খুব সম্ভবত 3টার মতো। একটা আপনার কফি মেট্রো স্টেশনের পাশে, আরেকটা আপনার শহীদ মিনারের দিকে, আর আরেকটা বোধ হয় আপনার বিভিন্ন জায়গা আপনার প্রদক্ষিণ করেন। দার্জিলিং মোমোর মালিক হচ্ছে জাভেদ। আমি জাভেদের খোঁজ করতে গিয়ে আমি পাই যে জাভেদের সাথে এখন পর্যন্ত স্টিল 21 হলের ছাত্রলীগের উপস্থিত নেতা আপনার জুনাইদের এখন সম্পর্ক আছে, জুনাইদ এখন দেশ থেকে পলাতক আছে। তারপর জাভেদের ব্যাপারে আমি আবার খোঁজ করতে গিয়ে আমি খবর পাই তুহিন নামের একজন চাঁদপুরের কচুয়া থানা ছাত্রলীগের, তিনি পলাতক অবস্থায় এখানে আসেন এবং এখানে তার জাভেদের দোকানে কাজ করেন। তার সাথে আমার একদিন দেখা হয়েছিল, আমি জাস্ট তুহিন এই নামটা আমি জানতাম। পরে পরবর্তীতে খোঁজ করতে 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 আমি যখন জানতে পারি যে তিনি ছাত্রলীগের এবং পলাতক অবস্থায় ঢাকা ইউনিভার্সিটিতে এখানে কাজ করছেন। পরে যখন আমি এটা জাভেদকে যখন আমি বলি যে তুহিনকে আমার সাথে দেখা করো, পরের দিন আমি শুনি যে তুহিন আর এখানে নেই। এগুলো আপনার নর্মাল ঘটনার মতো অনেক অনেক ঘটনা ঘটতে থাকে এবং এরকম আপনার রুমন হচ্ছে আপনার নাজির বাজার আপনার যুবলীগের পোস্টেড আপনার ইলিয়াস নামের একজন আছে। ইলিয়াস হচ্ছে আপনার যখন শাহবাগে আমাদের জুলাই আন্দোলন চলছিল, জুলাই আন্দোলনে আপনার আগস্টের শুরুর দিকে আপনাদের মনে থাকবে যে শাহবাগে আপনার ছাত্রলীগ অবস্থান নিয়েছিল। সেই সময় আপনার সেই ইলিয়াস আপনার চেয়ার সাপ্লাই দিয়েছিল ছাত্রলীগ বসার জন্য। তারা এখন দাপুটের সাথে তারা এখনো পর্যন্ত এখানে আপনার স্ট্রিট ফুডের যে দোকানগুলো সেগুলো এখন তারা চালাচ্ছে। এখন তাদেরকে আমি যখন উঠাই দিই, আমি অনেক অনেক দোকান ভাবি, যেমন রুবেলের নাম এসেছে, রুবেলের দোকান আপনার প্রচুর সামনে জব্দ করি 6টা দোকান, এবং সেই 6টা দোকান আপনার অবৈধভাবে আপনার প্রশাসন যেটা করে প্রচুর সেটা করেছে যে দোকানগুলো ভাবে। কিন্তু তারপর আবার তারা আসে, যেমন আপনার ইমরান যার কথা এসেছে, মূলত আজকে যার কথা আপনার দেখবেন যে রুবেল ইমরানের দোকান ভাঙা হয়েছে 5টার মতো, রুবেলের দোকান ভাঙা হয়েছে 6টার মতো। আপনার এখানে রবি তার দোকান ভাঙা হয়েছে বলতে আপনার 1টা বা 2টো। এরকম টাইপের অনেকের দোকান, একদম আপনার 3-4টা দোকানের বিল কম নেই যাদের দোকান আপনার ভাঙা হয়েছে অবৈধভাবে বসানোর জন্য। এবং এই যে ছাত্রলীগের সাথে আপনার কানেকশন থেকে শুরু করে এভরিথিং আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার সভাপতি বিশ্ববিদ্যালয়ের নাম হ্যাঁ স্বয়ং এখন জেলে আছে, তাই সৈকত এখন জেলে আছে। সৈকতকে দেখার জন্য আপনার এখানকার যারা আপনার টিসি যারা আপনার হকার আছে তারা জেলে পর্যন্ত যায় দেখার জন্য, এবং তারা রান্না করে নিয়ে যায়। এবং আপনার এখানে জাহাঙ্গীর নামের একজন বিক্রেতা আছে, জাহাঙ্গীরের কাছ থেকে আমি অনেক তথ্য নিয়েছি। জাহাঙ্গীর আপনার সেই সৈকতকে আপনার হাঁস রান্না করে খাইয়েছেন। এখানে আমার এক সাংবাদিক একজন আছে, সাংবাদিকটাকে আমি একটা অন্য পরিচয় আমি দেখেছিলাম ভিডিও করার জন্য, সেখানে আপনার জাহাঙ্গীর আমাকে হাঁস খাওয়ানোর আমাকে প্রস্তাব দেয় এবং আমাদের ব্যস্ত নেতৃবৃন্দকে সেই হাঁস খাওয়ানোর তার সেই ট্রেডিশন। আমি তাকে পর করে বলি যে আপনি তো এই হাঁস সৈকতকে খাইয়েছেন, আমি সেই হাঁস খেতে চাই না। যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। এখানে আপনার তাদের ছত্রছায়া তারা বসছে, প্রতিদিন তারা উঠাচ্ছে, আবার কেন বসছে সেগুলো আপনার আমার দেখবেন এবং আশা করি সবকিছু ক্লিয়ার হবে। আমি সাউন্ডটা চেক করে দিচ্ছি।
প্রতিবাদের প্রতীক। কিন্তু এই ক্যাম্পাসে কি নীরবে চলছে চাঁদাবাজির রাজনীতি? আজ আমরা জানব তথ্য ফাঁসের অভিযোগ এনে কিভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো একটি দোকান। ঘটনার সূত্রপাত 21 ডিসেম্বর 2025। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টোরিয়াল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন গেট থেকে বেশ কয়েকটি অবৈধ স্ট্রিট ফুড কার্ট জব্দ করে। জব্দকৃত দোকানগুলোর মধ্যে একটির দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি। হাসান নিজেকে দোকানের ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, জ্ঞান, রাজনীতি আর প্রতিবাদের প্রতীক। কিন্তু এই ক্যাম্পাসে কি নীরবে চলছে চাঁদাবাজির রাজনীতি? আজ আমরা জানব তথ্য ফাঁসের অভিযোগ এনে কিভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো একটি দোকান। ঘটনার সূত্রপাত 21 ডিসেম্বর 2025। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টোরিয়াল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন গেট থেকে বেশ কয়েকটি অবৈধ স্ট্রিট ফুড কার্ট জব্দ করে। জব্দকৃত দোকানগুলোর মধ্যে একটির দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি। হাসান নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দেন এবং দোকানের মালিক হিসেবে দুইজনের নাম জানান। তারা হলেন বিজয় 71 হলের 2022-23 সেশনের শিক্ষার্থী ও হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ এবং অন্যজন জহুরুল হক হলের 2022-23 সেশনের শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহ। তিনি উমামার প্যানেল থেকে ডাকসু নির্বাচন করেন এবং ছাত্রদলের সাথে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই দুজনের সাথে যোগাযোগ করা হলে তারা দোকানটি নিজেদের বলে দাবি করেন। অল্প সময়ের মধ্যেই আবিদ আব্দুল্লাহ ডাকসু কার্যালয়ে উপস্থিত হন বিষয়টির সমাধানের উদ্দেশ্যে। তবে এর মধ্যে দোকানদার হাসান ডাকসু প্রতিনিধির কাছে স্বীকার করেন সেদিনই তিনি আবিদ আব্দুল্লাহ ও সৈয়দ হাসান সাদের আশ্রয়ে এই দোকানটি বসিয়েছেন। আমি একটু পজ করে ভিডিওটা দেখাবো। এখানে আপনার শুরুর দিকে কেন আমার সন্দেহ হয়, সন্দেহের কারণটা হচ্ছে আপনার আমি সোশ্যাল টিভির সাহায্যে সোশ্যাল সায়েন্সের সামনে যখন আমি দোকানটা আনার পরে আমি তাদেরকে প্রশ্ন করি যে দোকানটা আপনার সাইদ এবং আবিদ আব্দুল্লাহ, যে স্টাফ নামে পরিচিত, এবং আবিদ আব্দুল্লাহ দুজনই তারা কত টাকা করে কিনেছে, আপনাদের দোকানটা কত টাকা দিয়ে কিনেছে। তখন এক একজন এক এক রেঞ্জ বলে। আমি আবার সেটা ক্রস চেক করার জন্য আমি আবার সাথে করবো। তার আবার বলে যে দোকানটার অর্ধেক মূল্য পরিশোধ করা হয়েছে, অর্ধেক মূল্য পরিশোধ করা হয়নি। এবং এই তথ্যের ঘাটতির জন্য আমি হাসান নামের যে কর্মচারী, তথাকথিত কর্মচারী, তাকে আমি ডাকসুতে নিয়ে আসি এবং সে তাকে আমি বলি যে দেখেন, দোকান করবেন লিগালি, আপনি ভাবে চাঁদা দিয়ে তো বেশি দিন এভাবে করা যাবে না। এভাবে আপনার দোকান একটা ধরবে, একবার আবার জব্দ হবে, আবার ধরবে, আবার জব্দ হবে, এভাবে তো বেশি দিন হবে না। আপনি স্যারের কাছে আপনি লিগালি দোকান করার জন্য আপনি আবেদন করতে পারেন। যে টাকাটা দিয়ে আপনি চাঁদা দিচ্ছেন সেই টাকাতে আপনি একটা ভালো তেল কিনে আপনি তেলে আপনি ভাজেন, ওরা যেটা আপনার করে সেটা আপনি ভাজেন। তো এইভাবে তার কথা বের হয়ে আসে যে আপনার প্রথম দিনে আমি তাদেরকে জব্দ করি তাদের দোকান, এবং সেই দিনে আপনার ঠিক করার কথা ছিল যে কত টাকা দেওয়া হবে না হবে। এবং এটা যেহেতু আপনার একটা হকারি ব্যবসা, সেহেতু আপনার এটা শুরুর দিক থেকে আপনার লাভ লস বা প্রফিট আপনার ঠিক থাকে না যে আপনি আমাকে এত টাকা দিবেন, কত টাকা দিবেন। আর তাছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমরা প্রতিনিয়ত ধরছি। আপনারা পরবর্তীতে আরেকটা অডিও আসছে, সেটা শুনতে হবে বা আরেকটু ক্লিয়ার হবে, তখন আমি কথাটা বলছি, আমরা শুনতে পাচ্ছি। দোকান পুরোপুরি বসানো হলে লাভের টাকা হিসেব
হিসেব করে তাদের ভাগ দিতে হবে বলে জানান হাসান। হাসানের ভাই ইমরান এই দোকান সহ আরো কয়েকটি দোকানের মূল মালিক। ছাত্রদল নেতা সাদের আশ্রয়ে তিনি এসব দোকান বসান। আমার সাথে কথা হয়েছে চাই কয়েকদিন এরা চালান টালান দিয়ে ব্যবসা করবো, এরা ব্যবসাটা করে যদি দোকানটা ফিক্স হয় তখন আমার বুঝে দেবে, এদের পক্ষে দোকান করা সম্ভব না। একটা লোক এরা জীবনের দোকানে 2-3 খাই টাকার মতো লোক সেটা যা যেটা যার হেদের হচ্ছে পড়াশোনা, হেদের হচ্ছে এরা দোকানের ভিতরে একটা জায়গায় 3 খাই জীবন থাকবে। এরা চাইতেছে যে আপনি 4-5 দিন আপনি 4-5 দিন সবকিছু করার পরে পরে লাগে আমাদের যে তখন তো একটা যে কোনো কথা বলি বাংলা দিবে না, তখন 5,000 তো নিবে। আমাদের একটা আপনি তো নিবে তখন, কিন্তু কথা হচ্ছে এটা, কিন্তু এই ফার্স্ট টাইম আপনি জানেন জিগে না, কারণ আমার জীবনে আমি জানি কাজটা কেন বলছি জানেন, আমি আপনাকে কোনো জানি বলি দোকান করে লোকের চাষ করি, দোকানে আপনার দোকান বসে কিছু দেবো রাত দিয়ে দিয়ে সম্ভবত আমি কিছু চলছি, আমি কোনো বের করছি কিন্তু যখন একটা রাত্রে 15 বছর সবার সামনে আমাকেও করে নিয়েছি, আমার আপনি আরেকটা জিনিস দোকান নিয়ে আমি এখানে দৌড়াতে ছিল আপনার যদি সত্যি হচ্ছে জানো না কেন আমি এখানে গেছি, পরে এই যুদ্ধে হেরা যখন পেয়েছে পরে আমি রাজি কিন্তু ঠিক আছে আমার বাড়ি করে এসে লোক। অন্যদিকে রুবেল বেসিক্যালি যার কথা এসেছে এখানে ইমরান মূলত এখানে খুব একটা বেশি আগে থেকে কোনো স্টুডেন্টকে দোকান বসাননি, যদি তার এখানে 3-4টা করে দোকান আছে তিনি দোকান আপনার কালী মন্দিরের সামনে বসাতেন বা আপনার টিএসিতে বসাতেন এইভাবে। তো আপনার কথাটা আপনারা শুনেছেন হয়তো বা শুরু থেকে যে দাবিটা করা হয়েছিল যে দোকানটা আপনার ইমরানদের কাছ থেকে আবিদ আব্দুল সরকার কিনে নেয়। এখন এখানে মূল বিষয়টা ইমরানের কাছ থেকে স্বীকারোক্তি যেটা আসে সেটা হচ্ছে আপনার আবিদ আব্দুল সালদের থেকে দোকানটা আপনার 4-5 দিনের জন্য আপনার করার জন্য তারা নেয়। কেন নেয় সেটা একটু ক্লিয়ার করি। আমরা তো শুরুর দিক থেকে আমরা একদম প্রতিদিন আমরা অভিযান চালাচ্ছি এবং ধরছি। এখন 4-5 দিন ধরে যদি আমরা প্রতিনিয়ত একটা দোকান থেকে শুনি এই দোকানটা হচ্ছে স্টুডেন্টের, সেই দোকানটা আমরা ধরবো না। এখন তারা সেই 4-5 দিন আপনার স্টেপটা দিয়ে পরবর্তীতে তাদেরকে আপনার সেটা বুঝিয়ে দেওয়া হবে সেই দোকানটা, এবং সেই দোকান থেকে আপনার চাঁদা নিবে এরকম টাইপের কথা বলে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। শুরু থেকে যদি ইমরান এই কথাটাতে বা এই যে প্রস্তাবে রাজি হননি, কিন্তু আপনার রুবেল থেকে শুরু করে বিভিন্ন জন, এই যে রুবেলের কথা আসছে যে সে হচ্ছে ডাবি নামে আরেকজনের তারা সে দোকান দিয়েছে, রুবেল দিয়েছে কাউন্সিলর নামে আরেকজনের তারা, এবং সেই সব থাকতে পারছে না, তো সেও আবার এরকম ভাবে একটা প্রস্তাবনা যেহেতু পেয়েছে সে নিয়ে নিয়েছে। 4-5 দিন যদিও আমি যেদিন ধরেছি সেদিন আমি আবিদ আব্দুল্লাহ স্যারকে দেখিনি, সেদিন ছিল একদম হাসান এবং তার কর্মচারী। স্যার তখন হয়তো বা টিউশনে ছিল এবং আবিদ আব্দুল্লাহ ছিল কোচিং সেন্টারে, তারা পরবর্তীতে সেখান থেকে আসেন। তো 4-5 দিনের জন্য তারা যেভাবে নিয়েছে আসলে সেভাবে না। এখন তারা যেটা দাবি করতে চাচ্ছে তারা কিনে নিয়েছে বা সামথিং, সেটা শুরু থেকে কিছুটা একদম ক্লিয়ার হয়ে যায় যে আপনার সেটা কিনেও নেওয়া হয়নি, সেটা শুধুমাত্র আপনার বসিয়ে এস্টাবলিশ করে দিবে এবং পরবর্তীতে সেখান থেকে তারা টাকা নেবে, কমিশন নেবে বা চাঁদা নেবে। চাঁদা করতে শব্দ, কমিশন হলে একটু ভারী একটু ভদ্র শব্দ হয়ে যায়, একটু ফর্মাল শব্দ হয়ে যায়, সেই কমিশন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আরেক দোকান মালিকের তত্ত্বাবধানে চলে বেশ কয়েকটি দোকান। প্রক্টোরিয়াল টিম ও ডাক পরে আমার এটা বললে ভালো হইতো আর জুবাইর ভাই, জুবাইর ভাই টানা দেখানোর পরে সামান এটা বললে মনে হয় ভালো হয়। আমরা টানা দেখবো আরেকবার।
নৌকো অন্যদিকে রুবেল নামে আরেক দোকান মালিকের তত্ত্বাবধানে চলে বেশ কয়েকটি দোকান। প্রক্টোরিয়াল টিম ও ডাক প্রক্টোরিয়াল টিম ও ডাক না না ইনবক্সে কত গুড ড্রাইভ গুড ড্রাইভের লিঙ্ক দিছে লিঙ্ক অন করছে আরে সবাই বলি আসবে বলি আর দিতে হবে বলে জানান হাসান। হাসানের তুমি ব্লুটুথে দাও রে ভাই, ব্লুটুথে দিলে এখন চলে আসে তো। আর ব্লুটুথ দিতে 1 মিনিট লাগবে। সরি 1 মিনিট ভাই। দেখাই না একবার, দেখার পরে পরে আবার বিরক্ত বানায়। তুমি জানো না কেন পরে এই দিতে হেরা করে বলতে পরে আমি রাজি কিন্তু ঠিক আছে আমরা খুবই দুঃখিত যে ইন্টারনেট সমস্যার কারণে দেখাতে একটু বিলম্ব হচ্ছে। ডাউনলোড করে দিচ্ছি আমরা, 1 মিনিট ডাউনলোড করে দিচ্ছি। দাঁড়া দেখাবো। কথা বলে কথা বলার দরকার নেই।
কথা চলতে থাকুন, ডকুমেন্টটা চলবে, এখন কথা বলে হ্যাঁ কথা বলতে থাকুন। বক্তব্য দে, চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দে, এর ভিতরে ওইটাও রেডি করে আচ্ছা, ফেলো। পরে দেখাই পরে দেখাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা ফোনে একটু পরে দেখাচ্ছি, ডাউনলোড করে দেখাবো। এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকের এই ডকুমেন্টারি প্রদর্শনের যে মূল উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে চাঁদাবাজ মুক্ত করা। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মস্তিষ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি চাঁদাবাজি মুক্ত করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাস মুক্ত করা যায়, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেন্ডারবাজ মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, তাহলে পুরো বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ মুক্ত করা সম্ভব। সেই জায়গা থেকে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি চলে আসছে, সেই চাঁদাবাজির তথ্য চিত্র সহ উন্মোচন করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে রাত্রে এই চাঁদাবাজদের এক্সপোজ করার পর থেকে এক ধরনের ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালানো হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই দলের বিরুদ্ধে অভিযোগ, সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে তারা দায়িত্ব নিয়ে যদি করতেন যে তার দলে যদি চাঁদাবাজের সাথে যুক্ত থাকে তার বিচার করতেন, তাকে শোকজ করতেন, তাকে অব্যাহতি দিতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে ছাত্রদল এবং তাদের নেতাকর্মীরা তাদের এই চাঁদাবাজিকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছে। একই সাথে আমরা আজকে দেখলাম সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘাও করে তারা সেখানে একটি দাবি দাওয়া উত্থাপন করেছে। দাবি দাওয়া উত্থাপন করা অবশ্যই যৌক্তিক অধিকার প্রত্যেকটা শিক্ষার্থীর আছে, কিন্তু আপনারা দুঃখজনক হলো সত্য, নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতি অবতারণা তারা করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে যখন থেকে এই অভিযোগটি উত্থাপিত হয়েছে তারপর থেকে বেশ কিছু গুটি কয়েক এই চাঁদাবাজদের যারা সুবিধা পেয়েছে, এই সুবিধাভোগীরা বিভিন্নভাবে এই চাঁদাবাজের বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সহযোগিতা করেছে বেশ কিছু মিডিয়া। গতকাল তারা 8-10 জন মিলে একটি মিছিল করেছে, রাজু ভাস্করের সামনে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেলাম কোন কোন মিডিয়া পোর্টাল, মিডিয়া হাউস থেকে শিরোনাম করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল, ডাকসুর বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। 7-8 জন শিক্ষার্থীদের, 7-8 জন চাঁদাবাজের সহযোগীদের বা সুবিধাভোগীদের বা 7-8 জন যে কোনো ব্যক্তিদের উপস্থিতি যদি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়, এই যুগে সাংবাদিক ভাইদের সেন্স, তাহলে তো সাংবাদিকতার প্রয়োজনীয়তা নাই। আপনার দলীয় আউটলেট খুলে বসুন এবং বিভিন্ন দলের মিডিয়া পার্সন হিসেবে, মুখপাত্র হিসেবে ব্যবহৃত হন, সাংবাদিক হিসেবে আপনাদের কাজ করার প্রয়োজনীয়তা নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারবার বলছি আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা 24 পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটে, বাংলাদেশের কোন স্থানে, কোন স্তরে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের টেন্ডারবাজির ঠিকানা বাংলাদেশে হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ নিয়ে ফেস্টিভ্যাল বিরোধী সময় লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, যারা একসাথে আমরা গুলি খেয়েছি, গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদেরই কেউ কেউ এই চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছে। আমরা আশা করছিলাম যে প্রত্যেকটা দল দায়িত্বশীল হবে এবং তাদের দলকে সংশোধন করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে সংশোধন হওয়া তো দূরের কথা, প্রকৃত ফেস্টিভ্যাল যেই রাস্তা দেখিয়ে গিয়েছে কত মুখের নেয়, তারাও সেই রাস্তার দিকে ধাবিত হচ্ছে। আমরা তাদের পতন চাই না, আমরা তারা সংশোধন হবে, কিন্তু তারা সংশোধন না হয়ে একের পর এক তাদের চাঁদাবাজির বৈধতা দিয়ে যাচ্ছে। আমরা আশা করেছিলাম তারেক রহমান সাহেব দেশে আসার পরে তার দলের যে চাঁদাবাজ আছে, যারা চাঁদাবাজি করছে, দলের নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে ছাড়াই করে দলটাকে একটি পবিত্র দলে পরিণত করবে।
অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমরা এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখনো দেখতে পাইনি। তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে, আপনি আপনার দলের চাঁদাবাজদেরকে সামলান। যদি আপনি সেটি সামলাতে ব্যর্থ হন, যদি আপনার দলের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ না থাকে, যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ না থাকে, তাহলে সম্মিলিতভাবে ছাত্রলীগকে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে, ঠিক একইভাবে আপনার বিরুদ্ধেও ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমরা গতকাল যেটি দেখতে পেয়েছি যে ছাত্র দলের যার নাম এখানে জড়িত হয়েছে, তিনি সাথে সাথে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো শুরু করলেন যে আমরা নাকি এখানে অপতথ্য ছড়াচ্ছি, মিথ্যা তথ্য ছড়াচ্ছি। কিন্তু তাদের কাছে তারা কোনো ডকুমেন্ট এটার পিছনে সরবরাহ করতে পারেন। আপনারা দেখেছেন, যখনই ক্যাম্পাস থেকে এই ধরনের ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করার চেষ্টা করা হয়, যখনই ক্যাম্পাস থেকে একটি সুশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করা হয়, তখনই এই গোষ্ঠীরা, এই চাঁদাবাজের সুবিধাভোগীরা, সেটি হতে পারে বাম দল, সেটি হতে পারে ছাত্র দল, সেটি হতে পারে ছাত্র দলপন্থী শিক্ষক, সেটি হতে পারে চাঁদাবাজপন্থী বুদ্ধিজীবী, সেটি হতে পারে চাঁদাবাজপন্থী কলামিস্ট, তারা প্রত্যেকে লম্বা লম্বা কলাম লিখে এর প্রতিবাদ জানান, এর বিরুদ্ধে অবস্থান নেন। আবার ঠিক একইভাবে শিক্ষার্থীরা যখন তাদের বাধার মুখে দোকানগুলো আবার বসে এবং দোকান উচ্ছেদে যখন তারা বাধা দিতে সফলভাবে সক্ষম হয় এবং সেন্ট্রাল লাইব্রেরি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন নিউ মার্কেটের আরেকটি শাখায় পরিণত হয়, ঠিক তখন আবার তারাই ফেসবুকে পোস্ট দেয়, লেখালেখি করে যে হচ্ছে ডাকসু ভাড়ায় দোকান বসাইছে, ডাকসু হচ্ছে ক্যাম্পাসটাকে ডিজিটাল বানাবে। আপনি দেখেন তাদের এই কপটতা, ভণ্ডামিটা দেখেন। একদিকে আপনি যখন এই ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করতে যাবেন, তখন তারা বলবে যে আমরা কি করছি, উদ্যোক্তাদের বাধাগ্রস্ত করছি, আমরা তাদের চাঁদাবাজের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হস্তক্ষেপ করছি, তখন তারা এটা বলে কান্নাকাটি করবে। কিন্তু আবার যখন আবার তাদের বাধার মুখে পড়ে আপনি যখন দেখবেন যে আবার অনেক দোকান বসে গেছে, আপনি কিছুদিন ফিরে দেবেন, তখন আবার তারা এসে ডাকসুর বিরুদ্ধে লেখালেখি করবে, মানে মত তৈরি করার চেষ্টা করবে যে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিল খেতে রাজনীতি শাখায় পরিণত করেছে। এই ধরনের কপটতা, ভণ্ডামি থেকে আমরা আশা করি তারা বেরিয়ে আসবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরো জানাতে চাই যে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ শহীদের যে আকাঙ্ক্ষা, জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রত্যেকটা রাজনৈতিক দল তৎপর হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সত্য, আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল এখন পর্যন্ত তার সংস্কারের পক্ষে তারা কোনো অবস্থান স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে পারে না। তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচারের প্রশ্নে তারা কোনো সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করতে পারে নাই। এখন পর্যন্ত গণভোটের পক্ষে তাদের যে অবস্থান, সেটি তারা ব্যক্ত করতে পারে নাই। আমরা এখানে এবং কি এটি তো করতেছে না, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দকে, যারা জুলাই হত্যা মামলার আসামি, যারা গণহত্যার আসামি, যারা বিভিন্ন অপকর্মের আসামি, প্রত্যেককে পুনর্বাসন করে যাচ্ছে। তা আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আপনারা জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রক্ত নিয়ে সিনেমিনি খেলবেন না। জুলাই শহীদদের রক্তের ঋণ আছে বলে আপনারা আজকে মুক্ত বাতাসে ভোট চাইতে পারছেন। জুলাই শহীদরা যদি জীবন না দিত, তাহলে আজকে আপনারা লন্ডনে থাকতেন বা আপনারা জেলের মধ্যে থাকতেন। কিন্তু আপনারা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে মুক্ত বাতাসে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দেশে এসেছেন, আপনারা তাদের সাথে প্রতারণা করছেন। এই প্রতারণামূলক মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল সহ যারা এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে এবং শহর, গ্রামে, গঞ্জে, বাজারঘাটে, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো, আপনি আপনার দলকে শুধরান এবং তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আশা করেছিলাম যে 24 পরবর্তী সময়ে চাঁদাবাজের পরিসমাপ্তি ঘটবে, কিন্তু গতকালকে আমাদের কাছে যেই ফলের বিড়ালটা বেরিয়ে আসলো, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে শুধুমাত্র এই গুটিকার 2-1 ব্যক্তি জড়িত নয়, বরঞ্চ সমগ্র দল, তাদের প্রত্যেকের ব্যাকআপ যারা দিচ্ছে, প্রত্যেকে এই চাঁদাবাজির সাথে জড়িত। এবং শুধু যে চাঁদাবাজি এই 2-1টা দোকান হয়েছে এরকম নয়, ক্যাম্পাসে যতগুলো ভাসমান দোকান বসে, যতগুলো ফুডকার্ট বসে, যতগুলো
খেলাওয়ালা বসে, মজুর বসে, যতগুলো বাদাম বিক্রেতা বসে, প্রত্যেকটা বাদাম বিক্রেতা, প্রত্যেকটা দিন মজুর, প্রত্যেকটা হকারের কাছ থেকে এরা চাঁদা নেয়। এবং চাঁদা নেয়, আবার যখন চাঁদার কথা প্রকাশ করে দেওয়া হয় তখন তাদের দোকান, বাড়িঘর, দোকান পাটে, এই ফুডকার্টে এগুলো উপস্থিতের এইগুলো তারা হামলা চালায়। গতকালকে আমরা দেখেছি কিভাবে শুধুমাত্র চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করে দিয়েছে, সে কারণে সেই ফুডকার্টকে আগুন দিয়ে ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো ছাত্রলীগের মতো বর্বরিত আচরণ। আমরা তো আপনাদের কাছ থেকে ছাত্রলীগের মতো বর্বরিত আচরণ প্রত্যাশা করি না। আমরা তো আপনাদের কাছ থেকে এই ধরনের চাঁদাবাজিমূলক আচরণ প্রত্যাশা করি না। আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অন্ততপক্ষে সকল ধরনের দোষ ত্রুটি এবং ভুলভ্রান্তির মধ্য দিয়ে ভুলভ্রান্তির বাইরে থেকে থাকবে এবং সকল ধরনের সমালোচনার ঊর্ধ্বে থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দীর্ঘদিন যাবত তারা এটি ধরে রাখতে পেরেছিল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে না, যে এইটি আসলে আমাদের দৃষ্টিগোচরের বাইরে রয়ে গিয়েছে। তো আমরা আশা রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অন্ততপক্ষে বাংলাদেশের অন্যান্য ইউনিটের মধ্যে, ছাত্রদলের অন্যান্য ইউনিটের মধ্যে হবে না, বরং তারা আইকন হবে। এবং তাদের মধ্যে যারা যারা চাঁদাবাজ রয়েছে, যারা যারা চাঁদাবাজ ঘাটতি মেরে আছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্যের বিশেষ কিছু কথা যে জাতির পক্ষ থেকে ইতিমধ্যে